আসসালামু আলাইকুম। আ লাইভটা কেটে দিয়েছিলাম। কারণ হচ্ছে সাউন্ডের সমস্যা হচ্ছিল। এখন একটু আমাকে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা? যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমি কন্টিনিউ করব। মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে। তো তোমরা যারা আছো জি, সাউন্ড ক্লিয়ার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন হয়েছো প্রত্যেককে। আমি আজকে আলোচনা করছিলাম অকুপেশনাল স্কিল কোর্স। অকুপেশনাল স্কিল কোর্স বলতে কি বোঝায়? আমি একটু যদি বলি সেটা হচ্ছে অকুপেশন মানে হচ্ছে পেশা আর অকুপেশনাল স্কিল কোর্স পেশাগত দক্ষতা। বর্তমান সময়ে এই প্রযুক্তিগত দক্ষতার যুগে প্রযুক্তির যুগে সবচেয়ে বাজে যে একটি কথা শোনা যায় সেটা হচ্ছে স্কিল। স্কিল ডেভেলপ করো। কিন্তু তোমাকে কখনো কেউ বলে দেবে না স্কিলটা কি? তো প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর যারা আছো, জীবন ও জীবিকা বইয়ের সেই স্কিল কোর্সের স্বপ্নের ক্যারিয়ারের ভিতরে তোমার যে অকুপেশনাল স্কিল কোর্স আছে সে সম্পর্কে আলোচনা করছি। প্রথমত যদি বলি অকুপেশনাল বলতে কি বোঝায়? অকুপেশন হচ্ছে পেশা। তুমি ভবিষ্যতে কোন পেশায় নিয়োজিত হতে চাও? আমি চাকরি করব না, চাকরি দিব। এই স্লোগানে যদি তুমি এগিয়ে যাও, তোমার স্বপ্ন একদিন পূরণ হবে নিশ্চিত। তো আর আমরা যদি বলি চাকরি করব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার একটি স্কিল দরকার। সেই স্কিলটা হতে পারে দক্ষতা, মানে সেটা হতে পারে যেকোনো একটা জিনিস। তুমি যদি ভালো গান গাইতে পারো, গান গাও। ভালো ছবি আঁকতে পারলে ছবি আঁকো। যদি তুমি রান্না করতে পারো, রান্না করো। তুমি যদি রান্নার প্যাকেজিং ভালো করো, সেটাও তোমার স্কিল। তো এই স্কিলের ভিতরে আমাদের যে কাজগুলো করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমার সাথে যেটা আলোচনা করছি অকুপেশনাল স্কিল কোর্স। আমার এখানে একটা তালিকা আছে এবং তালিকাটি হচ্ছে আমাদের কি স্কিল আছে এবং সে সম্পর্কে আমরা কি ডিসকাস করব। যেমন হচ্ছে পোল্ট্রি, যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার। পোল্ট্রি অ্যান্ড মিট পড়েছি ফুড অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফুড প্যাকেজিং, পারফেক্ট অ্যান্ড ফ্লাটারিং রাইস, বেকিং, ব্রেড অ্যান্ড বিস্কিট। তারপর চানাচুর আর ঝুড়ি প্রসেসিং, ফুড প্রিপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, কুকিং, ফিশিং, ফিনিশিং, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, পেন্টিং। তো আমি এই যে কয়েকটা জিনিসের নাম বললাম। তারপর হচ্ছে ইউটেন্সিলস ইন্টেরিয়ার, টাইলস ওয়ার্ক, তারপর হচ্ছে মেশিনারি, প্লাম্বিং, কার্পেন্টার। তো এভাবে টোটাল ৪৩টি স্কিল আছে তোমাদের অকুপেশনাল স্কিল করছে। অর্থাৎ তুমি যে কাজটি ভালো পারো সেই কাজটাই করো। এখন সেই অকুপেশনাল স্কিল কোর্সে তোমাদের যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। প্রথমত তুমি নিবে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এই মুহূর্তে তোমরা যারা জয়েন হয়েছ হয়তো কোনো কারিগরি ত্রুটি ছিল যে কারণে তখন ক্লিয়ার ছিল না। এবার হচ্ছে সেই অকুপেশনাল স্কিলগুলো তোমাকে যে ডেভেলপ করতে হবে কিভাবে করবে সে সম্পর্কে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। আর যেহেতু তোমাদের সামনে অকুপেশনাল এই যে পুরো বই তোমার সিলেবাস আছে, তারপরে তোমার এই স্কিল কোর্স সম্পর্কে তোমাকে একটু মনিটরিং করা হবে এবং সেগুলো কি আমি তোমার সাথে ডিসকাস করছি। আমি চেষ্টা করব তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি যতটুকু জানি। আচ্ছা, এখন এই কোর্সে শিখে আমাদের লাভ কি? আমরা কি বা শিখবো? কিভাবে শিখবো? কোন সহযোগিতায় শিখবো? সেটা অনেক প্রশ্ন। তো আমি যদি তোমাদেরকে ১ম এ একটা জিনিস দেখাই সেটা হচ্ছে
আচ্ছা, এরপরে আমরা যদি এখন বলি সে occupational স্কিল কোর্স করে আমরা কি করব? আমি যদি আজকে তোমাদের স্কিল কোর্সের নাম বলি, সেটা হতে পারে পোল্ট্রি অর্থাৎ হাঁস-মুরগি পালন, হতে পারে ফিশিং, হতে পারে ফিনিশিং, হতে পারে কার্পেন্টারিং, হতে পারে পোল্ট্রি অ্যান্ড মিট প্রসেসিং, হতে পারে পাফেট অ্যান্ড ফ্ল্যাটারিং। আচ্ছা, তুমি যদি ভালো মুড়ি ভাজতে পারো সেটাও কিন্তু তোমার স্কিল। তুমি কিছুই পারো না, তুমি ভালো কাঁথা সেলাই করতে পারো সেটাও স্কিল। তোমার এসব কোনটাই তোমার যোগ্যতা নেই, শুধুমাত্র আমার খুব জানতে ইচ্ছে করছে যে ঝগড়াতর্কি যেটাটা অকুপেশনাল স্কিল কোর্সের অন্তর্ভুক্ত কিনা। এটা যেহেতু এখন ৪৩টার ভিতরে নেই, হয়তো ৪০ নাম্বারটা হতে পারে। কেমন? এখানে ৪৩টা দেওয়া ছিল, ৪৩টার ভিতরে আসলে এটা নেই। তো ৪০ নাম্বারে হয়তো এটাই হবে। আমরা যোগ করে নেব। আচ্ছা, এখন এসে তো এখন আমরা একটা সোশ্যাল স্কিল কোর্স করলে আমাদের যে একটা খাতা বা একটা ডায়েরি করতে হবে, সেখানে যে বিষয়গুলো পড়তে হবে, সে বিষয়গুলো আমি এখানে একটু দেখাচ্ছি। একটা আ সূচিপত্র করতে হবে এবং সেখানে সারসংক্ষেপ, উদ্দেশ্য, পটভূমি, যৌক্তিকতা, কর্মপদ্ধতি এই ১২ টা টপিকস লিখতে হবে। এর আগে আমি আবার একটু বলি, তাহলে এই স্কিল কোর্সটা শিখে আমার লাভ কি? তোমাকে ১ম এ জানতে হবে তুমি কোন কাজটা শিখতে চাচ্ছ, তুমি কোন কাজটা ভালো অভিজ্ঞ। তুমি যদি ভালো মুরগি পালতে পারো সেটা নিয়ে কাজ করো এবং সেই কাজটা শিখো এবং সেখানে তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করো। তো আমি আজকে আলোচনা করব আ আইটি ডিপার্টমেন্টের ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন নিয়ে। আশা করছি তোমরা একটু বুঝতে পারবা। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন নিয়ে। এখানেই আছে এটার ভিতরে। তো সেটা একটু আমি ই করি। তোমাদের কি কারো এখানে আইডিয়া আছে যে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কি? ফ্রিল্যান্সিং হিসেবে আমার আছে ইমরান খান বলছে, আচ্ছা আ এম আমাদের গল্প তুমি বলছো আছে, ইয়েস ম্যাম, সাম অফ থিম। আচ্ছা ঠিক আছে। আম আর কেউ কি আছো যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একদম শুনেনি বা কোনো আইডিয়া আছে? বা তোমাদের ফ্যামিলি মেম্বার কেউ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িয়ে আছে? এরকম কি কেউ আছো এখানে? থাকলে একটু জানাও। তোমাদের যে occupational স্কিল কোর্স, এটা যদি আমি বলি তাহলে এটা ফ্রিল্যান্সিং এর একটি অংশ। হ্যাঁ, occupational স্কিল কোর্স এটা ফ্রিল্যান্সিং এর একটি অংশ। এবার কি বুঝতে পেরেছ? যেহেতু আমরা প্রযুক্তিগত দক্ষতার এবং আধুনিক চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আছি, সেখানে আ এক আমাদের একটা জায়গা দখল করে আছে ফ্রিল্যান্সিং পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে ৪ মাস যাবৎ চেষ্টা করতেছো ফ্রিল্যান্সিং করতে। বাবা আ তুমি কোন ক্লাসে পড়ছো? নিশ্চয়ই নবম শ্রেণীতে। তাড়াতাড়ি কেন ফ্রিল্যান্সিং শিখবে? আরেকটু পরে শেখো না। ইমরান খান, তুমি আর কিছু তুমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছ কোন সেক্টর নিয়ে? আচ্ছা, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আ যেমন যেখানে তোমার অফিসিয়াল কোনো রুলস নেই, ৮টা-৫টা ডিউটি নেই, কোনো অফিস নেই। তুমি বাসায় বসে নিজের নির্দিষ্ট সময়ে বসে কাজ করবে, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। সে ফ্রিল্যান্সিংটা হতে পারে ইমরান খান ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা ট্রেন্ড এবং মার্কেট প্লেস ধরে রাখছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। খুব ভালো একটা কাজ ডিজিটাল মার্কেটিং।
আচ্ছা, এখন আমি যদি বলি এই ডিজিটাল মার্কেটিং এর যুগে আমাদের সর্বত্র আমরা এই যে এখন তোমাদের সাথে আমি কথা বলছি এবং এটাও কিন্তু একটা মার্কেটিং সিস্টেমে আমি কথা বলছি। তারপরে হচ্ছে আমি এই যে তোমাদের সাথে এই কাজ করছি, আমি কিন্তু কারো অধীনে কাজ করছি না। আমি আমার অধীনে কাজ করছি। তো এটা আমার জন্য একটি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, যে পেশায় নির্ধারিত কোনো ধরাবাঁধা রুলস নেই। শুধুমাত্র তুমি তোমার মতো করে কাজ করবে এবং তোমার একজন ক্লায়েন্ট থাকবে, কারো অধীনে কাজ করছো। সে কিন্তু তোমাকে কখনো ফোর্স করতে পারবে না। ৮টা ৫টা ডিউটি নেই, কেন অফিসে আসোনি, কেন লেট হয়েছে, এটা করো, এটা করো। এ ধরনের কোনো কাজ নেই। তুমি যে কাজটাই করো না কেন সেটা বাসায় বসে তোমার নিজের সময় মতো করে করবে। আর এই ফ্রিল্যান্সিং করার জন্য তোমার যেটা দরকার সেটা কিন্তু আর্থিক কিছু। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ল্যাপটপ এবং কম্পিউটার। আরেকটা হচ্ছে তুমি যে ২ থেকে ৩ মাস ধরে কাজ শিখবে, সেই কাজ শেখা অবধি তোমার ফিন্যান্সিয়াল সাপোর্টটা দরকার। আচ্ছা, তো এখন ফিন্যান্সিয়াল সাপোর্টটা কিভাবে হচ্ছে আর কিভাবে তুমি কাজটা শুরু করবে সেটা একটু বলি। মনে করো আমি বাংলাদেশে আছি। বাংলাদেশে থাকার পরে আমি বাংলাদেশে যদি যেমন এই মুহূর্তে আমি একটু বলি, যেমন একজন স্কুল শিক্ষক সে সর্বোচ্চ দক্ষতা দিয়ে তার মেধা দিয়ে মাস্টার্স কমপ্লিট করার পরে কয়েকটা ধাপে এনটিআরসি থেকে সে নিয়োগ পায় এবং এই মুহূর্তে তার স্যালারি থাকে ১২,৫০০ টাকা সামথিং। তো একজন মানুষ একজন মানুষ যখন এমএ পাস করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে সে ১২,৭০০ টাকা বেতন, ৫০০ টাকা স্যালারি পায়, তখন সে ওই টাকা দিয়ে তার কিন্তু সংসার চলে না। কিন্তু আমাদের দেশের বাইরে যদি আমরা একটু কল্পনা করি বাইরের কান্ট্রিতে, তাহলে সেখানে যেটা হয় সেটা হচ্ছে বাইরের কান্ট্রিতে কিন্তু আমাদের যে টাকার মান তার চেয়ে সেখানে টাকার মানটা অন্যরকম। আমাদের যেমন আমরা যদি ইউএস ডলার বা ইউএস ফরেন কারেন্সি যদি আমরা বলি ইউএস ডলার, সেখানে বাংলাদেশের $১ সরি ইউএস এর $১ বাংলাদেশের আজকের রেট দেখি কত। আজকের রেট মাশাআল্লাহ আজকে ১১৭ টাকা ২০ পয়সা। একটু খেয়াল করো বাংলাদেশে ইউএস ডলার ইউএস ডলারে আজকের রেট হচ্ছে ১৭ টাকা ২০ পয়সা। এখন যদি তুমি কোনো কোম্পানির কাজ করো বা কারো কাজ করো, মনে করো আমি একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করি বা কাজ করি, আমি পেয়েছি। আমার কিন্তু আমেরিকাতে গিয়ে কাজ করতে হবে না। আমি সেই আমেরিকাতে না গিয়ে বাংলাদেশে বসে কাজ করতে পারবো এবং একই সাথে আমার সেই আমেরিকান ক্লায়েন্ট আমি চাইলে অন্য একটা ক্লায়েন্ট আরো ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারবো। এক একই সাথে আমি অনেক ক্লায়েন্টের কাজ করতে পারবো এবং সে কাজটা থেকে আমি ভালো একটা রেভিনিউ ইনকাম করবো। আমরা যদি যেমন বাংলাদেশের ন্যূনতম একজন মানুষের স্যালারি কতই বা পায়? ৮-১০ বছর বা আরো ২০ বছর চাকরি কাজ করার পরে হয়তো কোনো সেক্টর থেকে সে ৪০,০০০-৫০,০০০ টাকা হয়তো মাসে আয় করতে পারে। কিন্তু এটা আয় করার থেকে কিন্তু তার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় এবং যে দ্রব্যমূল্যের যে বাজার দাম সেখানে কিন্তু সে অনেকটা পিছিয়ে থাকে। তো এখন যদি কোনো মানুষ সে একই সময়ে বাংলাদেশে বসে ৳১,০০,০০০ আয় করে তাহলে সেটা কিন্তু অনেক কিছু। যেমন আজকে আমি দেখলাম যে বাংলাদেশ একটা আমেরিকান ইউএস ডলার হচ্ছে বাংলাদেশের ১৭ টাকা ২০ পয়সা। এখন ১৭ টাকা ২০ পয়সা যদি থাকে তাহলে যদি বাংলাদেশের ১০০ টাকা হয় কত হবে? ১৭,২০০ টাকা। আর যদি ১,০০,০০০ টাকা তাহলে কত হবে? ১,৭২,০০০ টাকা। ১,১৭,২০০ টাকা। ৭২,০০০ ১,১৭,২০০ টাকা। তো যদি কেউ বা ইউএসএ $১,০০০ মাসে ইনকাম করে আর সেটা হচ্ছে বাংলাদেশে আয় হবে ১,১৭,২০০ টাকা। তাহলে দেখো ইনকামটা কিরকম আসে। এখন তারা কেন আমাকে দিয়ে কাজ করাবে? আমেরিকাতে বা বাইরের ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে নিয়ম হচ্ছে
বাইরের কান্ট্রিতে নিয়ম হচ্ছে যে তুমি যদি কাউকে নিয়োগ দাও তাহলে তাকে মিনিমাম $3000 পে করতে হবে। তো ওই $3000 দিয়ে যদি আমি কাউকে বাইরের কান্ট্রিতে কাজ করি